সিমলে পাহাড়ে ওনার শ্বশুর বাড়িতে আত্মহত্যা করেছেন। না না না, আমার বোন আত্মহত্যা করেনি, সে বলি হয়েছে এই হিন্দু সমাজের হৃদয়হীন হাড়ি কাঠের। শান্ত হ নরেন, নিজেকে শান্ত কর। কতদিন আমাদের দেশের নারীরা এইভাবে শোষণের বলি হতে থাকবে? কতদিন? গলদ যে গোড়াতে সেটা তুমি জানো নরেন। হ্যাঁ শরৎ, গলদটা গোড়াতেই। মনু বলেছেন, যত্র নারীয়স্তু পূজ্যতে রমন্তে তত্র দেবতা। যেখানে রমণীরা পূজিতা হন সেখানে দেবতারা প্রসন্ন হন। কিন্তু যখনই এর ব্যতিক্রম ঘটে তখনই আমার মা, আমার বোন, আমার দিদিদের বলি হতে হয়। সহ্য করতে না পেরে তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হয়। এটা আমাদের জাতের অধোগতি নরেন। আমরা শক্তির এই জীবন্ত প্রতিমাদের মর্যাদা দিই না নরেন। গুচ্ছের শাস্ত্র লিখে পুরুষরা আমাদের দেশের মেয়েদের আষ্ঠে পৃষ্ঠে সেকলে বেঁধে রাখতে চাইছে, শুধুমাত্র সন্তান প্রসবের যন্ত্র করে রাখবে বলে। কি অসহায় আমাদের সমাজ ব্যবস্থা! সেই বৈদিক যুগে, উপনিষদের যুগে গার্গী, মৈত্রেয়ী প্রমুখ ব্রহ্মবাদীন হয়ে তাদের ঋষি স্বামীদের পাশে বসতে, তাদের জ্ঞান লাভ করার সমস্ত অধিকার ছিল। তবে কেন বর্তমান সমাজে তারা এই সব অধিকার থেকে বঞ্চিত হবেন? কেন বারবার তাদের এইভাবে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হবে? কেন? সেই পৌরাণিক যুগ থেকে চলে আসছে নরেন। গৃহদেবতা, শালগ্রাম শিলা স্পর্শ করার অধিকার নেই তাদের। কি করে অধিকারটা থাকবে শরৎ? কি করে থাকবে? যে সমাজ পুরুতরা নিজেদের কুক্ষিগত করে রেখেছে, বিধান দিয়ে যাচ্ছে, পুত্র সন্তানের জন্ম দাও, মৃত স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত জল, সেই সমাজ থেকে এই দেশের নারী জাতি কোনোদিন কোনো অধিকার পেতে পারে না। কিন্তু আমি তোদের বলে রাখছি, এমন একদিন আসবে যেদিন এই দেশের নারী জাতি নিজেদের অধিকারের জন্য পথে নামবে। রান্নাঘর থেকে, আতুর ঘর থেকে বীরাঙ্গনার মতো বেরিয়ে এসে তারা নিজেদের মুক্তির পথ নিজেরা বেছে নেবে। শুধুমাত্র একটা ডানায় ভর করে কোনো পাখি উঠতে পারে না। ঠিক সেই রকম নারী জাতিকে অবজ্ঞা করে, অবহেলা করে, শোষণ করে কোনো সমাজ উন্নত হতে পারে না, কোনো জাত উঠতে পারে না। কিন্তু ততদিন আমার মা, আমার বোন, আমার দিদিরা বলি হতে থাকবে, বলি হতে থাকবে। পারলাম না কাকা, পারলাম না ছোট মেয়েটাকে বাঁচাতে। বিলেকে যাবার সময় বলেছিলাম সিমলেতে গিয়ে যোগেন্দ্রবালা আর 2 মেয়েকে নিয়ে আসতে,
নরেন কোথায় গেছে? হিমালয়ের পথে। হিমালয়ের পথে? কেন? দাদা যে পরিব্রাজকের জীবন বেছে নিয়েছে রামদাদা। পরিব্রাজক? তুই কি করে জানলি? মাও জানে। যাওয়ার সময় নরেন কি তোমাকে বলে গেছে যে সে পথে পথে পরিব্রাজকের মতো ঘুরবে? হ্যাঁ, সফল না হয়েও ফিরবে না বলে গিয়েছে। সফল না হয়ে ফিরবে না? কিসের সফলতা? যে উদ্দেশ্য নিয়েও বেরিয়েছে সেই উদ্দেশ্য সাধন। বোনের কথাও জানে। আমাকে বলেছিল যোগীন্দ্রকে আমার কাছে নিয়ে আসবে, মেয়েটা আমার কাছে এলে একটু শান্তি পেত। এখনো সবাইকে শান্তি দিয়ে চলে গিয়েছে। ভুবন, মেয়েটার কথা নরেনকে জানানোর কোনো প্রয়োজন নেই। পথে প্রবাসে এই খবর জেনেও কি করবে? ও তো ওখানে বসে কিছু বুঝতেও পারবে না। দাদাকে আমি খবরটা পাঠিয়ে দিয়েছি রামদাদা। কি করে খবর পাঠালি? তুই কি করে নরেনের ঠিকানা জানলি? পরিব্রাজকের তো কোনো ঠিকানা থাকে না, তুই কি করে জানলি? আমি বড়নগরের বাড়িতে গিয়ে শশীদাদাকে খবরটা জানিয়ে এসেছিলাম। শশীদাদা এতদিনে দাদাকে খবরটা দিয়ে দিয়েছে। ওরা যেখানেই যাক বরানগরের সঙ্গে ওদের যোগাযোগ থাকে কাকা। ও, তা নরেন এখন কোথায় আছে তুমি জানো? দাদার তো এখন আলমোড়াতে থাকার কথা। আলমোড়া? হুম। নরেন, এখন কি করবে ভাবছো? এখনো কিছু ভাবিনি। মার ইচ্ছে ছিল আমি বোনের কাছে গিয়ে ওর সঙ্গে দেখা করে ওকে আর ওর ছোট ছোট দুটো মেয়েকে নিয়ে মায়ের কাছে যাই। তার হলো না। এখানে থাকতে আমার ভালো লাগছে না। এখান থেকে কোথায় যেতে চাস? গাড়োয়াল। হিমালয়ের বিশালত্বকে অনুভব করতে চাই। বোনের এই আত্মহত্যা আমাকে বড় পীড়া দিচ্ছে। সন্ন্যাসীর মন তো পাথরের নয়। কিন্তু এই পরিজন শোক আমাকে ত্যাগ করতেই হবে। আর তার একমাত্র ওষুধ হিমালয়। হিমালয়ের উদার বিশালত্ব। শশী এই ঠিকানায় তার করেছে। কিছুদিনের মধ্যেই মা এই ঠিকানার কথা জানতে পারবেন। আমি সব উপেক্ষা করতে পারি, কিন্তু মায়ের কথা, মায়ের চোখের জল, মায়ের মিনতি, মায়ের আদেশ কিছুতেই উপেক্ষা করতে পারবো না। মা আমাকে চিঠি লেখার আগেই আমায় গাড়োয়ালের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। কিন্তু তোমার যা পায়ের অবস্থা, এই দুর্গম পথ তুমি কি চলতে পারবে? যদি কয়েকটা দিন থেকে এখানে পায়ের ঘাটা শুকিয়ে নিতে তাহলে ভালো হতো। হ্যাঁ, শরৎ মহারাজ ঠিক কথাই বলেছেন নরেন। তাতে কোনো লাভ হবে না। এত চড়াই উতরাইয়ের পথ। যে পথ আমি পেরিয়ে এসেছি, আর যে পথ আমার সামনে, যা আমাকে পেরোতে হবে, দুই সেই এক পথ।
সেই পথও খুব শিগগিরই আমার পায়ের তলায় আসবে। আমি শ্রীরামকৃষ্ণের গোলাম। তাঁর আদেশ, তাঁর ত্যাগী মণ্ডলী অর্থাৎ তোদের দাসত্ব আমাকে করতে হবে। আমি প্রস্তুত। তাতে যা হওয়ার হোক। তাতে যদি আমার স্বর্গ, নরক বা মুক্তির দরজা খুলে যায়, আমি সব কিছু মাথা পেতে নিতে রাজি। আমরাও তোমার সঙ্গে যাব নরেন। নিশ্চয়ই যাবি শরৎ। আর এই গঙ্গাধর না থাকলে আমাকে হিমালয়ের পথ চেনাবে কে? হিমালয় ছোট থেকে আমাকে বড় টানে। মহাকাল শিবের বাসভূমি। একমাত্র মহাকাল শিবই পারেন আমাকে এই মুহূর্তের সমস্ত শোক থেকে মুক্ত করতে, আমাকে এগিয়ে নিয়ে যেতে। আমরা কালকেই গাড়োয়ালের পথ ধরব। জয়তু শ্রীরামকৃষ্ণ। জয়তু শ্রীরামকৃষ্ণ। জয় মা জননী শারদার জয়। জয় জননী মা শারদা। আহা, থাক বাবা, থাক থাক। ওঠ বাবা, পেন নামের কি গোটা। তা আমি আমার দিদিরে পেনাম করছি, তাতে তোমার কি? কই তোমার চরণ দুখানা দেখি, তোমারও একটা পেন নাম ঠুকে দি। থাক, ওখানেই বসো তুমি। দিদি, তোমার এখানে আসবার কথা আমি আজ সকালেই শুনেছি। তবে তোর ভাই মেলা দূরে থাকে কিনে, তাই আসতে রাত হয়ে গেল। না, দূরের পথে থাকিনি, সারা দিন মাঠে ঘাটে ক্ষেত মজুরে কাজ করি, না হলে পেট চলেনি। সকালে আমি আসবো কেমনে? হ্যাঁ রা কালী, তুই কি হেসে দুটো কথা কইতে পারিস নি বাপ? আমার মনে কি সুখ আছে দিদি যে আমি হেসে কথা বলবো? সারা দিন সংসারে কেবল খাবারের চিন্তে। না আছে গোয়ালে গাই, না আছে যজমানি। ওই ধান বেচা হবে, পুকুরের মাছ বেচা হবে, তবে তা দিয়ে ভাগেরটা বেচে দুটো পয়সার মুখ দেখবো। তা দিদিকে দেখতে আসে তো পয়সা লাগে নে, তা দিনভর আসা হয়নি কেন? তা আমি না হয় পয়সার চিন্তাতে সারাদিন ঘুরে বেরিয়েছি, আসতে পারিনি। তা যাদের আছে তারা কবার এসেছে শুনি? তুই কি এখানে বিবাদ করতে এলি রে কালী? হক কথা কইলাম মা, জয়রাম বাটির কথা বাদ দাও। দিদি তো কলকাতাতে থাকেন, অভয় সেখানে আছেন, পেশন্য দাদা সেখানে আছেন। তা কে কবার দিদির সঙ্গে দেখা করতে গিয়েছে দিদি বলুক তো? যত দোষ নন্দ ঘোষ, সব দোষ খালি কালীর। কেন না কালীর ট্যাকের জোর নাই? আহ কালী, থাক না ভাব, ওসব কথা বলছিস কেন? কেন বলবো নি কেন? মা এখানে তোমার জন্য ভেবে ভেবে আকুল হয়েছেন। গিয়েছেন পেশন্য দাদা তোমার কাছে গিয়েছেন, মাকে এসে বলেছেন যে দিদির জন্য ভেবনি তিনি কলকাতায় ভালো আছেন। যাইনি, এ কথা তোরে কি বললে বাপ? গিয়েছে তো। শাক দিয়ে মাছ দেখুনি দিদি, শাক দিয়ে মাছ দেখুনি। তোমার দোষের কথা কি আমি জানি নে? তোমার দোষ এই যে তুমি কারুর দোষ দেখোনি। ঠিক কথাই বলেছিস। এই যেমন আমি আমার কালী ভাইটারও কোনো দোষ দেখতে পাইনি। আমার দোষ নাই তো দেখবে কি করে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ দে। ও বাবা, বলি এবারে তো বাড়িতে মা জগাইয়ের পুজো হবে। মা জগাইয়ের পুজো? হ্যাঁ রে বাবা, এবার যে তোর দিদি এখানে আছে, তাই খুব ঘটা করে মা জগাইয়ের পুজো হবে। আমি কিন্তু কিছু দিতে পারবো না। তোমারে কিচ্ছুটি দিতে হবে নি বাপ, তুমি দিদির সঙ্গে কোমর বেঁধে কাজ করো, পারবে তো? সে তুমি যা বলবে আমি তাই করে দেব। মা জগাইয়ের পুজো বাড়িতে। দেখেছো না, আমাদের কালীটা যেন সেই ছোট্টবেলাকার কালী হয়ে গেছে। মানুষের জীবনের পথ সবসময় কুসুমাস্তীর্ণ হয় না শশী।
নরেনরা মানুষ, কিন্তু অন্য ধাতের পরিব্রাজক। শেষ যা খবর পেয়েছি স্যার, রাখাল কনখলে আছে, নির্জনে বসে ধ্যান তপস্যা করছে, বাধু করে করে কোনো রকমে নিজের আহারটুকু জোটাচ্ছে। হরি, বুড়ো গোপাল দাদা ওখানে ধারে কাছে কোথাও আছে শুনেছিলাম, জানি না এখন ওরা কোথায়। নরেন কি খবর? শরতের চিঠিতে আগে যা জেনেছি, ওরা মানে শরৎ, গঙ্গাধর আর নরেন আলমোড়া ছেড়ে রুদ্রপ্রয়াগ হয়ে গাড়োয়ালের রাজধানী টিহিরিতে গিয়েছিল, কিন্তু গঙ্গাধর অসুস্থ হয়ে পড়ায়। গঙ্গাধর অসুস্থ? রুদ্রপ্রয়াগের পরে নরেনেরও হাড় কাঁপানি জ্বর এসেছিল। তারপর তারপর একটা ধর্মশালাতে ওর আশ্রয় নিয়েছিল। সেখানে সেই সময় একজন সরকারি আমিন তার ধারে কাছে একটা ক্যাম্প করেছিলেন। শরৎ ওখানে গিয়ে বলে কয়ে কিছু কবিরাজি ওষুধ দিতে নরেন খানিকটা সুস্থ হয়েছে, কিন্তু গঙ্গাধরের শরীর খুব খারাপ হয়ে যায়। নরেন তার হিমালয়ে যাওয়া ত্যাগ করে, তারপরে মৌসুরী রাজপুর হয়ে দেরাদুনে আসে। ওখানে তারকের সঙ্গে দেখা হয়। আর গঙ্গাধর? ওকে একজন সিভিল সার্জন দেখছেন। গঙ্গাধরের ব্রঙ্কাইটিস হয়েছে, এলাহাবাদের একজনের বাড়িতে ওকে রাখা হয়েছে, এখন নিশ্চয়ই একটু সুস্থ হয়েছে। আর নরেনরা ওরা এখন কোথায়? শেষ যা চিঠি পেয়েছি শরতের, ওরা ঋষিকেশে ছিল, কিন্তু এখন কোথায় আছে আমি জানি না স্যার। তবে নরেনের একটা খারাপ সংবাদ আছে। কি? নরেনের ছোট বোন সিমলা পাহাড়ে তার শ্বশুরবাড়িতে আত্মহত্যা করেছে। সে কি? আমি শরৎকে চিঠি লিখে জানিয়েছি, ও নরেনকে জানিয়েছে। গিরিশবাবুর বাচ্চা ছেলেটাও খুব অসুস্থ। গিরিশবাবু তাকে বুকে আগলে করে রেখেছেন, কিন্তু 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 কি স্যার? কতদিন ধরে রাখতে পারবে এখন সেটাই কথা। স্যার, চিকিৎসা চলছে, কিন্তু জানো শশী, দেব শিশুও মানুষের সংসারে বেশি দিন থাকে না। গিরিশবাবু ঠাকুরের কাছে বর প্রার্থনা করেছিল, যাতে ঠাকুর তার ঘরে পুত্র সন্তান হিসাবে জন্ম নেয়। ঠাকুর তার ইচ্ছে পূর্ণ করেছে, কিন্তু সেও কতদিন কে জানে। আমার আমার ভয় ভয় হয় জানো শশী। আমি আমার ভয়ের কথাটাই তোমায় বললাম। নরেনকে নিয়েও আমার ভয়। নরেনকে আমরা আমাদের মধ্যে ধরে রাখতে পারবো তো? না না স্যার, না, অমন ভয় পাবেন না স্যার। নরেন আমাদের মধ্যে অনেক অনেক দিন থাকবে। আমিও ঠাকুরের কাছে মিনতি করি তাই যেন হয়। নরেনের যেন শত আয়ু হয়, শত আয়ু। কি দেখলে শরৎ? নরেনকে হয়তো আমাদের মধ্যে আর ধরে রাখতে পারবো না। শরৎ, সংসারের বাইরে গিয়ে যদি 3 দিনের জন্য হলেও তার জন্য একটু কাঁদা যায়, সেও ভালো। একটু যদি নির্জনে গিয়ে তার কথা ভাবাও যায়, সেও ঢের। আমরা সংসারী মনীষীরা বাপ মা ভাই বোন সবার জন্য খুঁটি খুঁটি কাঁদি, চোখের জল ফেলে। তার কথা কজনা ভাবি বলো দেখি। তাদেরকে যে আপন করতে হয়। চল মা।